তিস্তা সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব মমতার। অন্যান্য নদীর পানি বণ্টনের বিষয়ে ভেবে দেখার পরামর্শ। এ প্রস্তাব অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বিশেষজ্ঞদের। চট্টগ্রামে সনদ বাতিল হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনের সহায়তা করবে বোর্ড। শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় আহ্বান অভিভাবকদের। ঢাকার ধামরাইয়ে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা, চোখও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চট্টগ্রাম সন্দ্বীপ রুটে প্রতিদিন পারাপার হন হাজার হাজার যাত্রী। অদক্ষ বোট চালক আর অতিরিক্ত যাত্রী বহনে ঘটছে দুর্ঘটনা। এবং মাদারীপুরের শিবচরে চলছে নদ নদী দখলের মহোৎসব, ক্ষুব্ধ এলাকাবাসী। পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি শিরিনা। তিস্তা নদী বাদ দিয়ে পানি বণ্টনের প্রশ্নে বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে তিস্তায় যথেষ্ট পানি প্রবাহ নেই দাবি করে তোরসা, জলঢাকা ও ধরলা সহ উত্তরবঙ্গের কয়েকটি ছোট নদী দিয়ে পানি বণ্টনের বিষয়টি ভেবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। শনিবার রাতে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন মমতা। অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন নিয়ে বিগত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশের মধ্যে দর কষাকষি চললেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় এর কোনো কুল কিনারা হয়নি। 2015 সালের জুনে মমতার ঢাকা সফর সমস্যা সমাধানের আশা জাগানিয়া হয়ে দেখা দিলেও শুধু আশ্বাসের মধ্যেই শেষ হয় তা। যেটা আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, তিস্তা ওটা আমার উপর রাস্তা রাখুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফরের আগে সেদেশের গণমাধ্যমে তিস্তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রতিক্রিয়ায় ক্ষোভ ছাড়তেও দেখা যায় মমতাকে। আমি শুনেছি 25 মে নাকি বাংলাদেশে গিয়ে এগ্রিমেন্ট হবে তিস্তা নিয়ে। আমি জানি না, আমি শুনেছি, আমি কাগজে দেখেছি ওনারা আসছেন। আমি এখনো পর্যন্ত যখন আপনার এখানে স্টুডিওতে বসে আছি, আই ডু নট নো 1 2 3 4 আই ডোন্ট নো এনিথিং। শেষ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে শনিবার নয়াদিল্লিতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকে উঠে আসে বরাবরই ঝুলে থাকা তিস্তার পানি বণ্টনের বিষয়টি। এবার তিনি বললেন, তিস্তা নয় অন্যান্য ছোট নদীর পানি দিতে রাজি পশ্চিমবঙ্গ সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিকল্প প্রস্তাবের কথা জানান মমতা। তিস্তা নিয়ে একটু প্রবলেম আছে ঠিকই আমাদের, কারণ তিস্তা তো আমাদের লাইফ লাইন অফ দ্য নর্থ বেঙ্গল অলসো, লাইফ লাইন অফ দ্য নর্থ বেঙ্গল অলসো। এবং তিস্তার জল সত্যিই কমে গেছে, জল একদমই নেই, লিন পিরিয়ডে তো কিচ্ছু নেই। আমি নিজেও কদিন আগে দেখতে গিয়েছিলাম। তিস্তা যদি আমি দিতে নাও পারি সেটা ভাবার কারণ নেই। আমরা নিশ্চয়ই চাই বাংলাদেশ জল পাক, জল দিতে চাই, জল নিয়ে উৎসাহীও আমরা। আমি একটা বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বলেছি সবাইকে, দুই সরকারকে। আমাদের কিছু ছোট ছোট নদী আছে যেগুলো কখনো জীবনে নাচার হবে এবং যেগুলো দিয়ে বাংলাদেশের একটা কানেকশনও আছে। সেখানে যদি আমরা দুটো দেশ স্টাডি করে কোনো ভায়াবিলিটি দেখতে পাই, তাহলে কিছুটা আমরা শেয়ার করতে পারি। এই হিসেবে আমি 3-4টে নদীর নামও বলে গেছি, যেটা হচ্ছে একটা তোরসা, মানসাই, একটা ধানসাই, ধলোরা, ওই সমস্ত বলে। তিস্তা সমস্যার সমাধান করতে না পারায় বাংলাদেশের মানুষ যেন ভুল না বোঝে, সেজন্য পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে 1000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার প্রস্তাব দেন মমতা। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতা সফরের আমন্ত্রণ জানান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তিস্তা সমস্যার সমাধানে তোরসা, জলঢাকা সহ উত্তরবঙ্গের কয়েকটি নদীর পানি বণ্টনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রস্তাব অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এই প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিস্তার পানি ইস্যুতে দিল্লিকে কোনো ছাড় না দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। বাংলাদেশের পক্ষ থেকে সবসময় গুরুত্ব দেয়া হয় তিস্তার পানি বণ্টন ইস্যুর উপর। প্রধানমন্ত্রীর চলতি ভারত সফরে এই ইস্যুতে দুপক্ষ থেকেই যখন আশার বাণী শোনানো হচ্ছে, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এলো সম্পূর্ণ উল্টো প্রস্তাব। শনিবার নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার বিকল্প হিসেবে জলঢাকা, তোরসা, ধানসিঁড়ি সহ কয়েকটি নদীর পানি বণ্টনের প্রস্তাব দেন। তবে এই নদীগুলোকে আদতে নদী হিসেবে মানতে নারাজ তিস্তা পাড়ের মানুষ। সরেজমিনে দেখা যায় নামে নদী হলেও এগুলোতে পানির প্রবাহ বলতে কিছুই নেই। তিস্তা দিয়ে পানি দেবে না, তোষা নদী দিয়ে পানি দেবে।
তোষা নদী দিয়ে কোন দিক দিয়ে পানি দেবে আমরা তো তোষা নদীর খবরে জানি না। সময়ে পানি আমরা কিন্তু পাই না, অসময়ে পাই। পানির অভাবে এখন আমরা আবাদ থেকে শুরু করি সবকিছু মরুভূম। তোরসা কিংবা জলঢাকা কিংবা ধানসিঁড়ি এই নদীগুলো আমাদের এখানে কিন্তু ওই প্রবাহ নিয়ে বহমান নয়। সেজন্য আমাদের জন্য তিস্তার পানি বন্টন চুক্তিটাই হচ্ছে সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞরা বলছেন মমতার এই প্রস্তাব দায়িত্বজ্ঞানহীন এবং তিস্তা থেকে বাংলাদেশের দৃষ্টি সরানোর চেষ্টা। তিস্তার উপরে আমাদের যে অধিকার বা তিস্তা চুক্তির যে একটা একেবারেই তৈরি হওয়া নিশ্চিত একটি চুক্তি, সেটি থেকে আমাদেরকে অন্যদিকে পরিচালিত করার একটা চেষ্টা। মমতা যে সকল কথাগুলো বলছে এগুলো বিজেপির এজেন্ডা, যে ওই আন্তঃনদী সংযোগ পরিকল্পনা, যে এই নদীগুলো আমরা এখান থেকে পানি কিছুটা দেবো আর তিস্তা নদীর পানিটাকে সবটা নিয়ে যাব। উনি তো একটা মানে যে সকল কথা ওনার একটা দায়িত্বশীল বক্তব্য, এটা ওনার হলো না। বিশেষজ্ঞদের মতে তিস্তা ইস্যুতে মমতা গুরুত্বপূর্ণ হলেও নদীটির বেশিরভাগ পানি মূলত আটকে রাখছে সিকিম। তাই এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের উপরই চাপ প্রয়োগ করতে হবে বাংলাদেশকে। তিস্তার যে পানিটা এটা তো সিকিম আটকে রাখছে, আর সিকিম হলো ভারত সরকারের ভেতরের একটা রাজ্য, তো সেটা ভারত সরকারকে এটা নিষ্পত্তি করতে হবে। আমি বলবো যে আমাদের সরকারকে যে অবস্থানে আছে সেটা অনড়ভাবে থাকতে। তারা বলছেন ভারতের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেই পানির ন্যায্য হিস্সা পাবে সব অঞ্চলের মানুষ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এসএসসি ও জেএসসি পর্যায়ের পরীক্ষায় 5টি বিষয় বাদ দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক অভিভাবকরা। তবে এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা না থাকায় কিছুটা অস্বস্তিতে স্কুলগুলো। সিদ্ধান্তের সুফল পেতে এই বিষয়গুলো পাঠদান ও পরীক্ষা নেয়ার একটি পরিকল্পিত নীতিমালা প্রণয়নের তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদরা। পাবলিক পরীক্ষা শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ কমাতে জেএসসি ও এসএসসি থেকে 5টি বিষয় স্কুলেই মূল্যায়ন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেএসসি ও সমমানের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারুকলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা। আর এসএসসি ও সমমানের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা। এমনিতেই পাবলিক পরীক্ষায় ভীতি আছে শিক্ষার্থীদের মাঝে, আর তাই সন্তানদের উপর বাড়তি চাপ কমায় কিছুটা স্বস্তিতে অভিভাবকরা। বাদ হয়ে গেলেই ভালো, এক্সট্রা চাপ মুক্ত হয়ে যায়। সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে আমি মনে করি যে বাচ্চাদের জন্য খুবই ভালো। এইটা তাদের প্রেশারটাকে অনেকাংশেই লোডটা কমায় দিবে। তবে স্কুল থেকে মূল্যায়ন করা হলেও তার প্রভাব পড়ছে না মূল পরীক্ষার গ্রেডিং এ। তাই এই বিষয়গুলো শিক্ষার্থীরা কতটুকু গুরুত্ব দিয়ে পড়বে তা নিয়ে ভাবছেন শিক্ষকরা। ঢাকা শহরে যারা আমরা থাকি তারা হয়তো একটা পরীক্ষা নিব, ছাত্রদের কাছ থেকে নাম্বার দিব, ওখানে জবাবদিহিতা আছে। বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে হয়তো ওই বিষয়ে শিক্ষকই নেই। এখন তারা আদৌ ক্লাস নিয়ে পাঠাবেন না, এমনি একটা নাম্বার পাঠিয়ে দিবেন। এই মুহূর্তে মাঠ পর্যায়ে কাজ না করলে বোঝা যাবে না। সেক্ষেত্রে সরকারি এই সিদ্ধান্তের সুফল পেতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে তার বাস্তবায়ন করা জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা। এমন একটি বিষয় সে করবে যেখানে তার কোনো মূল্যায়নের কোনো ব্যাপার নেই, তাহলে তার পক্ষে সেখানে আগ্রহ ধরে রাখা খুব মুশকিল হবে। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষাটা হচ্ছে সেই বিষয়গুলি আমাদের কমাতে হবে, কিন্তু স্কুলের যে বিষয়গুলি পড়ানো হচ্ছে যেগুলো বিশেষ করে আনন্দদায়ক, সেগুলির জন্য একটা মূল্যায়নের ব্যবস্থা থাকা উচিত। এই বিষয়গুলোতে যেহেতু পাবলিক পরীক্ষা হবে না, তাহলে সম্ভবত প্রতিটি বিষয়ের জন্য একটি করে বই রাখাটাও সমীচীন হবে না। সম্ভবত এই বিষয়গুলো মিলে একটা বই হয়তো চটি আকারে একটা বই হতে পারে। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে মূল্যায়ন প্রক্রিয়া নির্দিষ্ট হলেও এসএসসি থেকে বাদ পড়া দুটি বিষয় কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয় এখনো নিশ্চিত করেনি শিক্ষা মন্ত্রণালয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সনদ বাতিল হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনে সহায়তা করবে শিক্ষা বোর্ড, একথা জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। বারবার সতর্ক করার পরও অতিরিক্ত ফি কমানোর উদ্যোগ না নেয় স্কুলগুলোর সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। স্কুল বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগে চট্টগ্রামে বন্ধ হয়ে যাওয়া 6টি স্কুলের শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনে বোর্ড সহায়তা করবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। এর পেছনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গাফিলতি এবং অভিভাবকদের সচেতনতার অভাবকেই দুষলেন তিনি। স্কুল কর্তৃপক্ষ নিয়মের তোয়াক্কা না করে বিধি বহির্ভূতভাবে ফি আদায় করেছে। অবশ্য অভিভাবকদের আমি শুধু এটা বলি যে এই ব্যাপারগুলিতে আরো অনেক আগের থেকেই সচেতন হওয়া দরকার ছিল। অভিভাবকদের অপশন, ওনারা ওনার সন্তানদের কোন স্কুলে
কেমনে নিতে চান, কিভাবে নিতে চান, আমরা সর্বতোভাবে সহযোগিতা করার জন্য আছি। মূলত চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানের অতিরিক্ত ভর্তি ফি আদায়ের ব্যাপারে জেলা প্রশাসনের অনুসন্ধান। অভিযুক্ত 11টি শিক্ষা প্রতিষ্ঠানকে জেলা প্রশাসন বারবার সতর্ক করলো বেপরোয়া মনোভাব দেখিয়ে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে গড়ে মিশেছিল স্কুলগুলোর। অথচ জেলা প্রশাসনের সতর্ক বার্তা পেয়ে 35টি স্কুল আদায়কৃত টাকা ফেরত দিয়েছে কিংবা সমন্বয় করেছে। আমরা তাদেরকে নিয়ে একাধিকবার মিটিং করেছি, বসেছি, তাদেরকে বুঝিয়েছি, বলেছি যে সরকারি নীতিমালার বাইরে আপনারা ফি নেবেন না। তারপরে আমাদের ডাকে বেশ কিছু প্রতিষ্ঠান সাড়া দিয়েছে, আর সর্বশেষ যাদেরকে সাড়া পাই নাই আমরা তাদের বিরুদ্ধেই মূলত আসলে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। শিক্ষা বোর্ড থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে জানিয়েছে অভিযুক্ত স্কুলগুলো। মন্ত্রণালয় থেকে চিঠি আসুক বা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডকে দিবে, শিক্ষা বোর্ড আমাদেরকে জানাবে, ওটার বিস্তারিত পড়ে বা দেখে কি হয়েছে সেটা দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। শিক্ষার্থীরা যাতে কোনো ভোগান্তিতে না পড়ে সে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে অভিভাবকরা। যারা বন্ধ করবে তাহলে সবাইকে, এত ছাত্রছাত্রী আছে সবাইকে ভালো স্কুলে ভর্তি করাইতে হবে। এপ্রিল চলতেছে, তাহলে বাচ্চাদের একটা সুযোগ সুবিধা নাই প্রথমত, কারণ মাঝখানে যদি এসে যায় তাহলে বাচ্চাদের একটা ভবিষ্যৎ কোথায়। সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হয়। শিক্ষা মন্ত্রণালয় চট্টগ্রামের 6টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সনদ বাতিল এবং আরো 5টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ জারি করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নানা নামে 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত বাড়তি আদায় করেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাস্টবিন থেকে মিলল নবজাতক। শরীরে আঘাতের চিহ্ন, উদ্ধারকারী দম্পতির কাছে হস্তান্তর করল পুলিশ। ঢাকার ধামরাইয়ে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে বারোপাইখা গ্রামে বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জুবাইদা আক্তার মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। স্বজনরা জানান, গতরাতে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয় জুবাইদা। এরপর বাড়ি ফিরে না আসায় খোঁজ করতে থাকেন তারা। সকালে বাড়ির পাশে একটি ভুট্টা খেতে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, হত্যার পর তার চোখ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ ও পরিবারের সদস্যরা। যে নাম্বারটা কল দিছিল, মানে বাসার থেকে ঘরের থেকে ফোন দিছিল, ফোনটা রিসিভ দিয়েছিল, এই ঘরে পর্যন্ত আইছিল। তখন এই রিসিভ করে আইছে, তখন তাকে আবার আমরা উল্টে কল দিছিলাম। সে উল্টে দেখতে বললো, ভাই আপনি বোনের আমার সাথে কথা বললো, কিন্তু একটা চিকের একটা শব্দ পাইছি ভাই। আমি এখান থেকে যে টাইনে নিয়ে বুটটা ঘাটে ফালাইছে, এটা দেখে বোঝা গেছে। তখন ওই ছেলেটা খবর করলো যে ওখানে একজন মানুষ, মেয়ে পড়ে আছে জুবেদা। তখন আমরা 4-5 জন দেখছি, দেখার পরে দেখলাম যে ডান পাশের চোখটা উঠে গেলাইছে, বাম পাশের চোখটা পাড়ায় ভিডিও দেখে দিচ্ছে। তখন আমরা অনেক লোক ওখানে গেছিল, আর সব বের করে দিছি। যেখানে কোনো পুলিশ টুলিশ আসলে একটা আলামত থাকলে খুনি হয়তো সহজে তারা বুঝতে পারবে। এই কারণে আমরা পরবর্তী অন্য কোনো লোক যাইতে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাস্টবিন থেকে আহত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। নবজাতকটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটিকে দত্তক নিতে এরই মধ্যে সব প্রক্রিয়া শেষ করেছে এক দম্পতি। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল বাবুনের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে ফুটফুটে এই শিশুটির। শুক্রবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার একটি মাঠের পাশে ডাস্টবিন থেকে এই শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী আলমগীর হোসেন জানান, ওই ডাস্টবিনের পাশ দিয়ে যাবার সময় একটি ব্যাগের ভেতরে শিশুটিকে দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। পরে দত্তক নেওয়ার আবেদন করলে থানা কর্তৃপক্ষ আলমগীর হোসেন ও লিপি বেগম দম্পতির মাধ্যমেই শিশুটিকে হাসপাতালে পাঠায়। বাচ্চা আমি দত্তক নিচ্ছি এবং আমি পালতে ইচ্ছুক, এবং আমি এবং আমার ফ্যামিলি সবাই আমরা খুব খুশি বাচ্চাটা পাওয়াতে। আমার ছেলের যা দিম আমি এরও এক সমান অধিকার সবকিছু আমি ওরে দিয়ে দিব। খুব ই করে আমি বিয়ে শাদী দিয়ে টাকা পয়সা যা জায়গা জমি যেখানে যা আছে আমি অর্ধেক সম্পদ আমার মেয়ের আমি দিব। শিশুটি খোলা আকাশের নিচে দীর্ঘ সময় পড়েছিল, এতে তার ঠান্ডা লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুরা গলার সামনে দিয়ে একদম পুরোপুরি একদম শ্বাসরোধ করার যে চিহ্ন, এরকম একটা চিহ্ন ছিল।
আর বাচ্চা যেহেতু অনেকক্ষণ ধরে খালি গায়ে ছিল, বাচ্চা টেম্পারেচারও একটু কম হয়ে গেছিল, মোটামুটি এখন সুস্থ আছে। এদিকে শিশুটিকে নিতে কোনো দাবিদার না থাকায় এবং আলমগীর লিপি দম্পতি শিশুটিকে নিতে আগ্রহী হয় তাদের কাছে তাকে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের আসলে কোনো একটা ছেলে আছে, কোনো মেয়ে নেই, তারা এটাকে দত্তক নেওয়ার জন্য তারা আমাদের কাছে মৌখিকভাবে আবেদন করে। আমরা যখন দেখলাম যে বাচ্চাটা একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অনেকটা অসুস্থ, তাৎক্ষণিকভাবে আমরা ওদের হেফাজতের মাধ্যমে আমরা তাকে হাসপাতালে পাঠাই, ম্যাজিস্ট্রেটকে অবহিত করা বা অন্যান্য বিষয়গুলো আমরা ওই আইনানুগ ব্যবস্থা ওটা প্রক্রিয়াধীন। এরই মধ্যে আলমগীর হোসেন নিজে বাদী হয়ে কুড়িয়ে পাওয়া শিশুটিকে দত্তক নেওয়ার আবেদন জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দুর্গম বঙ্গোপসাগরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন চট্টগ্রাম সন্দ্বীপ রুটের হাজার হাজার যাত্রী। সাগরের মাঝে বোট থেকে যেমন সি ট্রাকে উঠতে হচ্ছে, তেমনি সি ট্রাক থেকে বোটে নামতে হচ্ছে সাগরের মাঝেই। নেই দক্ষ বোট চালক, সেই সঙ্গে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন তো রয়েছেই, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সবশেষ গত 2রা এপ্রিল রাতে এই ধরনের সি ট্রাক থেকে বোটে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 19 জনের। সন্দ্বীপ ঘুরে এসে সাখোয়ার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে অর্থাৎ বঙ্গোপসাগরে দাঁড়িয়ে আছে যাত্রীবাহী একটি সার্ভিস বোট বা কাঠের নৌকা, আর সে নৌকা থেকে হুড়ুহুড়ি করে লাল বোটে নামছে সন্দ্বীপের যাত্রীরা। বছরের পর বছর এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ রুটের যাত্রীরা। শুধু সার্ভিস বোট নয়, সি ট্রাকের যাত্রীদেরও নামতে হয় এভাবে সাগরের মাঝে, যে কারণে দুর্ঘটনার আশঙ্কায় প্রতিনিয়ত তটস্থ থাকতে হয় এই রুটের যাত্রীদের। এই লাল বোটে করে আমাদেরকে উঠতে হয় আপনার সি ট্রাক বা স্টিমার যেগুলোই থাকে না কেন ওগুলোতে উঠতে হয়। ওই যে উঠার যে সময়টা এটা কিন্তু খুব রিস্কি। ভাড়া আমাদের ওখান থেকে নিয়ে ফেলেছে, তারপরে এরা অতিরিক্ত ওই 10 টাকা পাওয়ার জন্য গাড়িকে স্লো করে, ওই স্লো কারণেই অ্যাক্সিডেন্টটা ঘটে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা মানা হয় না, আর বেশি লাভের আশায় প্রতিটি বোর্ডে নেওয়া হচ্ছে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী। এইখানে লাফাইয়া লাফাইয়া সুন্দর মানুষ তো লাফাই লাফাইয়া ব্রিজ সমুদ্রের জল উড়ে গেছে। সাটারি যারা দাঁড়ে উনি অমান্য করে এই জাঁচটা দুই করে দেওয়াতে এই দুর্ঘটনাটা ঘটে। ঘাটের মালিক চট্টগ্রাম জেলা পরিষদ হলো উচ্চ আদালতের নির্দেশনার কারণে বোট চালানোর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নেই সংস্থাটির। এক্ষেত্রে দুর্ঘটনার জন্য বিআইডব্লিউটিসির গাফিলতিকেই দায়ী করছেন তারা। সকল বোট চলাচল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ ছিল, কিন্তু বিআইডব্লিউটিসিটা তারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা অসাবধান হয়ে চালিয়েছে, তারা কারো অনুমতি নেয় নাই। সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের দূরত্ব প্রায় 18 নটিক্যাল মাইল। প্রতিদিন 1.5 থেকে 2,000 যাত্রী স্পিড বোট, সার্ভিস বোট এবং সি ট্রাকে করে এই রুটে যাতায়াত করে। আর স্পিড বোটে 300 টাকা এবং সার্ভিস বোট ও সি ট্রাকের ভাড়া 100 টাকা। বড় কোনো দুর্ঘটনা কিংবা প্রাণহানির ঘটনা ঘটলে এরপর লাইফ জ্যাকেট সহ নিরাপত্তামূলক নানা ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু দুদিন না পেরিতে সেই আগের অবস্থায় ফিরে যায় এই রুটের যাত্রীরা, অর্থাৎ ভুলে যায় সবকিছু এবং জীবনের ঝুঁকি নিয়ে এই দুর্গম সাগর পাড়ি দেয় সন্দ্বীপবাসী। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের চট্টগ্রাম ব্যুরোতে উপস্থিত আছেন আমরা সন্দ্বীপবাসী সংগঠনের প্রধান সমন্বয়কারী ডাক্তার রফিকুল মাওলা। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। ডাক্তার রফিকুল মাওলা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি থাকবে, আমরা প্রতিবেদনটিতে দেখলাম যে সন্দ্বীপ রুটে যাত্রী পারাপারের ক্ষেত্রে জেলা পরিষদ এবং বিআইডব্লিউটিসির মধ্যে মারাত্মক দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের কারণ আসলে কি, আর যাত্রীরা এর কারণে কি ধরনের সমস্যায় পড়ছেন? ধন্যবাদ আপনাকে। জেলা পরিষদ এবং বাংলাদেশ আভ্যন্তরীণ জল পরিবহন সংস্থার সাথে যে দ্বন্দ্বের কথা বলা হচ্ছে, এটা আসলে একটা কৃত্রিম দ্বন্দ্ব সংকট সৃষ্টি করা হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বাংলাদেশ আভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা দ্বীপ অঞ্চলে যাত্রীদের নিরাপদ পারাপারের জন্য দায়িত্বপ্রাপ্ত, কিন্তু জেলা পরিষদের টোল আদায় করার নামে এখানে ইজারাদার নিয়োগ করে অননুমোদিত স্পিড বোট এবং কাঠের তৈরি দেশি বোট এগুলো দিয়ে যাত্রী পারাপার করছেন, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ
এবং সমুদ্রে চলাচলের জন্য অনুপযোগী। এবং আপনাদের টিভি প্রতিবেদনে যেটুকু দেখা গিয়েছে যে স্পিড বোটে অনেকে লাইফ জ্যাকেট পরেছেন, এটা এখন এই দুর্ঘটনার পর থেকে এখন দেখা যাচ্ছে, কিন্তু এর পূর্বে কখনো আসলে স্পিড বোটে যাত্রীদেরকে লাইফ জ্যাকেটও দেওয়া হতো না এবং কাঠের বোটে যেগুলো অননুমোদিত নিবন্ধনহীন সেগুলো চলছে। এবং জেলা পরিষদ আসলে এটা আমাদের সন্দ্বীপের লোকদেরকে নিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করছেন এবং ডেইলি প্রতিদিন ওনারা ৭৫,০০০ টাকা এখানে খাস কালেক্ট করেন এবং বছরে প্রায় ৫ কোটি টাকা এখান থেকে তারা আয় করে থাকেন। কিন্তু সন্দ্বীপের উন্নয়নের জন্য তারা কোনো ধরনের এখানে তাদের কোনো বিনিয়োগও নেই। মূলত যাত্রী পারাবারটা বিআইডব্লিউটিসির কাছেই এবং জেলা পরিষদ বিআইডব্লিউটিসি এই দ্বন্দ্বের কারণে শিপ চলাচল অনেকদিন বন্ধ ছিল, মামলাধীন ছিলেন। সর্বশেষ নৌ মন্ত্রণালয় এবং জেলা পরিষদের মাধ্যমে একটা সমঝোতা চুক্তি হয়। সেই চুক্তির আলোকে বর্তমানে জাহাজ চলছে চার্টারের মাধ্যমে এবং যে জাহাজটির মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে সিটার থেকে মানুষ নামার সময়, সেই সিটারটিও আসলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিশেষ করে এপ্রিল থেকে আপনার আগস্ট পর্যন্ত এই সময়ে এই রুটে চলাচলের জন্য অনুপযোগী এবং এই ক্ষেত্রে বিআইডব্লিউটিসিকে আধুনিক মানসম্পন্ন জাহাজ তৈরি করে যাত্রীদের নিরাপদ যাত্রা এখানে নিশ্চিত করতে হবে এবং জেলা পরিষদকে তার খাস আদায় এর নামে আমাদের মানুষকে যে হয়রানি করা এবং মানুষকে জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া এখান থেকে ফিরে আসতে হবে এবং বিআইডব্লিউটিসির যে যাত্রী পারাপারে নিয়োজিত এই কাজটা বিআইডব্লিউটিসির সম্পূর্ণ বিআইডব্লিউটিসির কাছে এটা ফেরত দেওয়া উচিত এবং এই ব্যাপারে মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সুস্পষ্ট রায় রয়েছে এবং সেটা আমরা জনাব রফিকুল মাওলা, আপনাদের সংগঠন তো দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানে আন্দোলন করে আসছে, তো আপনারা কি মনে করছেন যে এ থেকে উত্তরণের উপায় আসলে কি? আপনারা কিভাবে কর্তৃপক্ষের সুনজরে আনতে পারবেন আপনাদের দাবিগুলো? ধন্যবাদ। আমরা বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি গোচরীভূত করার জন্য, তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা চেষ্টা করেছি। যেহেতু আমরা সন্দ্বীপের লোকজন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দিকের মানুষ, আমাদের যাতায়াতটাই মূল সমস্যা এবং আমাদের জেলা সদর চট্টগ্রামের সহিত প্রতিনিয়ত মানুষের যে যোগাযোগ থাকার কথা এবং মানুষের সে প্রাত্যহিক আমাদের কর্মকাণ্ড সবসময় আমরা ক্ষতিগ্রস্ত, আমরা পিছনে পড়ে আসছি, আমরা অবহেলিত। ঠিক এই জিনিসগুলো আমরা বিআইডব্লিউটিসি সহ মাননীয় নৌমন্ত্রী এবং আমাদের এই সংশ্লিষ্ট যেসব পক্ষ এখানে জড়িত আছেন বিআইডব্লিউটিএ সবার দৃষ্টি আকর্ষণে আমরা চেষ্টা করেছি। আমরা তাদেরকে প্রস্তাব করেছি যে কুমিরা গুপ্তছড়া রুটের বদলে মানুষের যাতায়াত আরও সহজ করার জন্য চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের পাশে আমাদের যে একটি ঘাট প্রস্তাবিত ঘাট রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেখান থেকে গুপ্তছড়া পর্যন্ত এই রুটটি চালু করা এবং উভয় তীরে ভাসমান জেটি বা পল্টন নির্মাণ করে মানুষ যাতে ওখানে যাতে নৌকার দরকার না হয়, মানুষ সরাসরি হেঁটে উঠানামা করতে পারে এবং আধুনিক। আপনাকে ধন্যবাদ জনাব রফিকুল মাওলা। দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রাম সন্দ্বীপ রুটে যাত্রাপথে যে ঝুঁকি রয়েছে তারই বিস্তারিত নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন আমরা সন্দ্বীপবাসী সংগঠনের প্রধান সমন্বয়কারী ডাক্তার রফিকুল মাওলা। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। অবৈধভাবে বালু উত্তোলন, নদীর পাশ ঘেঁষে অবৈধ স্থাপনা গড়ে ওঠা সহ নানা কারণে দখল হয়ে যাচ্ছে মাদারীপুরের শিবচরের নদ নদী। এক শ্রেণীর প্রভাবশালীদের এই কর্মকাণ্ডে মুখ খুলতেও ভয় পাচ্ছেন স্থানীয়রা। তবে প্রশাসনের চোখের সামনে এভাবে দখল হওয়ায় ক্ষুব্ধ তারা। স্থানীয় সংসদ সদস্য দায় চাপালেন প্রশাসনের উপর। জেলা প্রশাসকের দাবি, নদীগুলোকে দখলমুক্ত করতে অভিযান চলছে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদ, কয়েকটি ড্রেজার বসিয়ে অবাধে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে ঢাকা খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত হাজী শরীয়তুল্লাহ সেতুটি। একই অবস্থা উপজেলার ময়নাকাটা নদীরও। এই নদীটির অনেক অংশ পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় এর আশপাশে গড়ে উঠেছে একাধিক অবৈধ স্থাপনা। স্থানীয়রা জানান, একসময় এই নদী দিয়ে লঞ্চ ও স্টিমার চললেও কালের বিবর্তনে এখন তা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি নদীতে হাসপাতালের বিষাক্ত বর্জ্য ও অব্যাহত দখলে মারাত্মক হুমকির মুখে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। ঢাকা থেকে আমাদের শিবচরের যত মালামাল আছে সমস্ত মালামাল এই নদীতে আসতো। মাদারীপুর হয়ে গোপালপুর পর্যন্ত লঞ্চ যাইতো, ওই লঞ্চে মানুষরা আসা যাওয়া করতো। আস্তে আস্তে নদীটা চেপে গেছে। পুরা ৫০০ পয়সা করে এই ময়লাটি এখানে ফালাই দেয়।
এমনকি হাসপাতালে যত সুই মুই যত কিছু আছে সিরিঞ্জ মিরিঞ্জ সব এখানে ফেলায়। নদ নদী দখলের কথা স্বীকার করলেন মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য। তার দাবি, চোখের সামনে নদ নদী দখল হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভূমি দখলমুক্ত করা এটা প্রশাসনিক কাজ। আমাদের চোখের সামনেও জমি দখল হয়ে যাচ্ছে এবং আমরাও দেখতেছি প্রশাসন নীরব। উচ্ছেদ অভিযান চলছে দাবি করে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালাতে বেগ পেতে হয়। আমরা উচ্ছেদ কার্যক্রম কন্টিনিউয়াস চালাইছি, আর এই জায়গায় যে সমস্ত মোবাইল কোর্ট বা অন্যান্য কার্যক্রম চালাইতে আমাদের একটু সমস্যা পড়তে হয়। অফিসার এত সংকট, মানে কাজ করতে অনেক ক্ষেত্রে আমাদের খুব বেগ পেতে হয়। মাদারীপুরের 4টি উপজেলায় 4টি নদী ও 2টি নদ রয়েছে, যার অধিকাংশ পলি পড়ে নাব্য হারাতে বসেছে। সময় সংবাদ, মাদারীপুর। বাংলার সময় আরো থাকছে। পুরাকীর্তি স্বীকৃতির পরও ব্যক্তিগত সম্পত্তি দাবি করে বগুড়ায় কাটা হলো 250 বছরের পুরনো গাছ। কেবল ডাল কাটার অনুমতি ছিল বলছে প্রত্নতত্ত্ব বিভাগ। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প করার সাহসিকতা দেখানোয় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন সফররত মসজিদে হারাম ও নববীর ভাইস প্রেসিডেন্ট শায়েখ ডক্টর মোহাম্মদ বিন নাসির আল খুজাইম। সকালে নৌ মন্ত্রণালয়ের আমন্ত্রণে পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় মসজিদের নববীর ইমাম ও খতিব শায়েখ ডক্টর আব্দুল মোহসিন বিন মোহাম্মদ আল কাশিমও তার সঙ্গে পদ্মা সেতু পরিদর্শনে যান। এ সময় সাংবাদিকদের মসজিদে হারাম ও নববীর ভাইস প্রেসিডেন্ট আল খুজাইম বলেন, বাংলাদেশ কারো কাছে হাত না পেতে এত বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে হাতে নেয়া দৃঢ় মানসিকতার পরিচয়। ভবিষ্যতে দেশটি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় পুরো পদ্মা সেতু প্রকল্প ঘুরে দেখেন তারা। তাদের সঙ্গে নৌমন্ত্রী শাহজাহান খান, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সহ 2 মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি, এত বড় একটা ব্রিজ নির্মাণ করতেছেন, এটা তার সাহসের প্রতি আমি সমর্থন জানাচ্ছি। রাজকীয় সৌদি আরব সব সময় সমস্ত মুসলিম রাষ্ট্রের সাথে আছে এবং বাংলাদেশের সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো এবং আমাদের এই সফরটা আলামা মাশায়েখ এবং ধর্মীয় সফর। তো আমি ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমার প্রচেষ্টা চালিয়ে যাব যে কিভাবে এক দেশ আরেক দেশকে সহযোগিতা চালায়। বগুড়ায় ঐতিহ্যবাহী নবাব প্যালেসের ভেতরে থাকা প্রায় 250 বছরের পুরনো একটি জয়তুন গাছ কেটে ফেলা হয়েছে। সকালে ডাল ভেঙে পড়ার অভিযোগে পুরো গাছটি কেটে ফেলে বাড়ির মালিক। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রত্নতত্ত্ব বিভাগ বলছে তাদের কাছ থেকে একটি মাত্র ডাল কাটার অনুমতি নিয়েছে মালিকপক্ষ। গত বছরের 17 এপ্রিল 27.5 কোটি টাকায় নবাব পরিবারের কাছ থেকে বাড়িটি কিনে নেন বগুড়ার 3 ব্যবসায়ী। বিষয়টি জানার পর স্থানীয় সংস্কৃতি কর্মীরা আন্দোলন শুরু করলে 27 এপ্রিল বাড়িটি পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়। এরপর প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে বাড়িটিতে একটি সাইনবোর্ড লাগানো হলেও এখনো 3 ব্যবসায়ীর দখলে রয়েছে ওই বাড়িটি। তারা আমাদের থেকে মনে গাছ কাটে লাই, তারা লিয়ে এসে লাগাইতেছে। নাম কি? রোকন আর কিরণ। অনুমতি দরকার নাই তো, আমাদের ব্যক্তি মালিকানা তো এখনো। প্রায় 250 বছর আগেকার একটা গাছ, সেটাকে এত দ্রুত কেটে নিয়ে যাবে বা করে যাবে, সেটা তো আসলে ঠিক না। ইফটিজিং এর প্রতিবাদ করায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মানববন্ধন ও মৌন মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন সিলেট প্রেস ক্লাবের সদস্যরা। পরে একটি মৌন মিছিল বের করা হয়। বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গতকাল ইফটিজিং এর প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নাবিউল আলম দীপু এবং সাধারণ সম্পাদক সর্দার আব্বাসের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। দোষীদের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে ইফটিজিং এর শিকার মেয়েটি। মাদারীপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর
চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত শুক্রবার দুপুরে দৈনিক জায়জায়দিন পত্রিকার কালকেনি প্রতিনিধি শহীদুল ইসলামের ওপর হামলা চালানো হয়। একই সাথে ওই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। অবিলম্বে তারা সাংবাদিক শহীদুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। খুলনায় একাধিক মামলার এক আসামিকে নিয়ে অস্ত্র অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় 2 পুলিশ আহত হয়েছেন। এ সময় গ্রেপ্তারকৃত টুন্ডা শামীমও গুলিবিদ্ধ হয়। পুলিশ জানায়, গতকাল দুপুরে নগরীর বানরগাতি বাজার থেকে একাধিক মামলার আসামি পলাতক টুন্ডা শামীমকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাকে সঙ্গে নিয়ে নগরীর ছোট বাইরা টেক্সটাইল এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে ফেরার পথে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তার সহযোগীরা। এ সময় 2 পুলিশ আহত হয়। পরে গুলিবিদ্ধ শামীমকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আসামিদের করা গুলিতে টুন্ডা শামীম হাঁটুতে গুলিবিদ্ধ হয় এবং আমার সাব ইন্সপেক্টর এসআই পল্লব এবং এসআই সঞ্জিত তারা স্প্লিন্টারে সামান্য আঘাতপ্রাপ্ত হয়। বিশেষ ক্ষমতা আইনের বিস্ফোরক মামলায় চাঁপাইনবাবগঞ্জের পৌর মেয়র নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল 1-এর বিচারক জেলা ও দায়রা জজ এনামুল বারী এ আদেশ দেন। পিপি জানান, 2016 সালের 1 আগস্ট সদর উপজেলার একটি স্কুলে গোপন বৈঠকের সময় জামায়াত শিবিরের 21 জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 30টি ককটেল এবং গান পাউডার উদ্ধার করা হয়। এ ঘটনার পর পুলিশের দায়ের করা মামলায় জামায়াত নেতা পৌর মেয়র নজরুলকে আসামি করে তারা। পরে এ মামলায় জামিন নিলেও হাজিরার দিন উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। এরই প্রেক্ষিতে আজ আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরায় এক মুক্তিযোদ্ধাকে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশ ও প্রতিপক্ষের বিরুদ্ধে। ভোরে সদর উপজেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, রসুলপুর এলাকায় 15 শতক জমির ওপর দীর্ঘদিন ধরে বসবাস করছেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও তার পরিবার। কিছুদিন ধরে স্থানীয় মুন্না ও মিলন এই জমিটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। তবে আদালতের রায় নিয়ে জমিতে বসবাস করছিলেন মুক্তিযোদ্ধা রশিদ। এরই জেরে গত রাতে সদর থানার এসআই রমজান ও মুন্না তার লোকজন নিয়ে রাতে তাদের বাড়িতে হামলা চালিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা রশিদ। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। রমজান দারোগা তার দলবল নিয়ে আমার আব্বার বাসায় যেয়ে লোকেন আমার আব্বার হেনস্থা করেছে। তিনি অসুস্থ, তিনি তার গুতুগাতা দিয়ে তার লোকেন ক্ষতবিক্ষত করেছে। আমরা এর বিচার চাই। জনগণের সঙ্গে তো মানে নিজেদের স্বার্থ পাওয়ার জন্য, নিজেদের মানে স্বার্থ উদ্ধারের জন্য ওদের সঙ্গে দীর্ঘদিন হিজি এইটাই করা হবে। বৃষ্টি কমলেও পাহাড়ি ঢলে প্রতিদিন বাড়ছে মৌলভীবাজারের হাওরের পানি। প্লাবিত হচ্ছে ধান ক্ষেত। ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, জেলার হাকালুকি, হাইল হাওর ও কাউয়াদিঘি হাওরে গত কয়েকদিনে প্রায় 1.5 হাত পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি কমলেও পাহাড়ি ঢলের কারণে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন ধান ক্ষেত। পানির কারণে অনেকে উঁচু জমির পাকা ধানও কাটতে পারছেন না। এতে চরম বিপাকে পড়েছেন হাওড়াঞ্চলের চাষিরা। কৃষি বিভাগ জানায়, এবছর জেলার 53,426 হেক্টর জমিতে বোরো আবাদ হয়। এর মধ্যে প্রায় 15,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। বাংলা নববর্ষকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাভারের মৃৎশিল্পীরা। তবে মৌসুম ছাড়া বাকি সময়টা খুব একটা কাজ না থাকায় অভাব অনটনে কাটান তারা। এ পেশাকে বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছে মৃৎশিল্পীরা। সাভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয় তথ্য ও ছবি নিয়ে দেখুন টেক্সট রিপোর্ট। সামনেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই সাভারের নলাম, হাজিপাড়া, কাকরাইন ও শিমুলিয়া এলাকার মৃৎশিল্পীরা দক্ষ হাতে সুনিপুণ নৈপুণ্যে তৈরি করছেন মাটির তৈরি হাড়ি, কলস, ঢাকনা ও ঘর সাজানোর উপকরণ সহ নানা ধরনের তৈজসপত্র। বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ভিন্নধর্মী বৈশাখী মেলা। এ মেলায় বর্ণিল মৃৎশিল্পের কদর থাকায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন এখানকার কুমাররা। বৈশাখের জায়গা আমাকে কামড়ে আহত আগুনের জায়গা ভাত খেয়ে সময় পাওয়া যায় না। ফুলের টপ, মাটির ব্যাং, দইয়ের বাতি, এইসব। তো চলতি মাসে দেন না,
রোদের কি কাজ করে আমরা সুখ পাইবেন। নতুন বছরের এই সময়টায় মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি হয় বেশি। এই আয়ের উপরই তাদের বছরের বাকি দিনগুলো চলায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পয়লা বৈশাখের পরে আমাদের কাজ চলে না, এই কাজ করি না। এখন তো মাটি কাজ করার কোনো লাভ নেই, মানে পরিমাণ পেশা সরকারের কোনো অনুদান পাই, অনুদান পাইতে আমার কাজটা করতে আরো আমাদের পক্ষে অনেক সুবিধা। সাভারের 10টি গ্রামের প্রায় 10,000 পরিবার মৃৎশিল্পের সাথে জড়িত। সময় সংবাদ, সাভার। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা সমস্যার সমাধানে বিকল্প প্রস্তাব মমতার। অন্যান্য নদীর পানি বণ্টনের বিষয়ে ভেবে দেখার পরামর্শ। এ প্রস্তাব অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বিশেষজ্ঞদের। চট্টগ্রামে সনদ বাতিল হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনে সহায়তা করবে বোর্ড। শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় আহ্বান অভিভাবকদের। ঢাকার ধামরায়ে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা। চোখও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চট্টগ্রাম সন্দ্বীপ রুটে প্রতিদিন পারাপার হন হাজার হাজার যাত্রী। অদক্ষ বোট চালক আর অতিরিক্ত যাত্রী বহনে ঘটছে দুর্ঘটনা। এবং মাদারীপুরের শিবচরে চলছে নদ নদী দখলের মহোৎসব। ক্ষুব্ধ এলাকাবাসী, পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *VN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।